বেটার ড্রাগ। মি টু কোনটা, যেটা হচ্ছে অলরেডি এক্সিস্টিং ড্রাগ, সেটাকে আমরা বলি মি টু ড্রাগ। আর যেই ড্রাগ গুলো আমরা এর থেকে আরো বেটার পটেন্সি এফিকাসি পেলাম বা ডিজাইন করার পরে আমরা যে ড্রাগটা পেলাম, সেটাকে আমরা বলছি মি বেটার ড্রাগ। যেমন একটা খুব কমনলি ব্যবহৃত ওষুধ আছে, এটা হচ্ছে ক্যাপটোপ্রিল, তোমরা সবাই নাম শুনছো হয়তো। এটা হচ্ছে এন্টি হাইপারটেনসিভ ড্রাগ। ঠিক আছে, এটা কি একটা এন্টি হাইপারটেনসিভ ড্রাগ ক্যাপটোপ্রিল। এটা হচ্ছে এসিই ইনহিবিটর, এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর। সো এরা কি করে, এরা হচ্ছে আমাদের রেনিন প্রোডাকশনটাকে বন্ধ করে দেয়। আর রেনিন প্রোডাকশন যত বেশি হয়, তত কিন্তু আমাদের বডিতে ব্লাড প্রেশারটা বেড়ে যায়। এন্টি হাইপারটেনসিভ ড্রাগ হিসাবে কাজ করে। ড্রাগের আবার কিছু সাইড ইফেক্ট আছে, যেমন কি এরা ধরো আমাদের বডিতে অ্যাবজর্পশন খুব বেশি হয় না, বায়োঅ্যাভেলেবিলিটি কম। এখন এই ড্রাগের প্রপার্টি যাতে আমরা আরো বেটার করতে পারি, এই জন্য এই ক্যাপটোপ্রিল ড্রাগটাকে আমরা লিড করে বেটার ভার্সনের ড্রাগ তৈরি করতে। যেমন আছে হচ্ছে লিসিনোপ্রিল, তারপর হচ্ছে আছে আমাদের আহ সিলাজাপ্রিল, এনালাপ্রিল, এই যে ক্যাপটোপ্রিলের স্ট্রাকচার। তো দেখো এই স্ট্রাকচারটাকে কিন্তু আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন হাইড্রোফোবিক গ্রুপ বা হাইড্রোফিলিক গ্রুপ অ্যাড করে, মানে এটার মানে ফার্মাকোকাইনেটিক প্রোফাইলটাকে আমরা চেঞ্জ করেছি, চেঞ্জ করে বিভিন্ন ধরনের গ্রুপ অ্যাড করছে। একটাতে বেনজিন রিং অ্যাড করছি। এই ধরনের গ্রুপ অ্যাড করার মাধ্যমে আমরা এক একটা নতুন মলিকিউল পেলাম, যার ক্যাপাসিটি বলো মানে পটেন্সি এফিকাসি বলো, সবকিছু আগের ড্রাগটা থেকে বেটার। তো এই জন্য এটাকে বলা হয় কি মি টু অ্যান্ড মি বেটার ড্রাগ। যেমন এখনকার যে পেনিসিলিন গুলো আমরা ব্যবহার করি, তো আগের একদম প্রথম যে পেনিসিলিন ছিল তার থেকে এখনকার পেনিসিলিনের স্ট্যাবিলিটি অনেক ভালো এবং পটেন্সি অনেক ভালো। সো এই যে এই টাইপের ড্রাগ গুলাকে আমরা তাহলে কি বলতেছি, মি টু অ্যান্ড মি বেটার ড্রাগ। আচ্ছা, খুবই তাহলে সুন্দর একটা জিনিস শিখলাম আমরা। এরপরে আরেকটা সোর্স কি হতে পারে, এক্সিস্টিং ড্রাগে, কিন্তু সেটার সাইড ইফেক্ট প্রোফাইলটাই আমরা ব্যবহার করব আমাদের টার্গেট হিসাবে। আচ্ছা, এটাকে আমরা বলি এসওএসএ অ্যাপ্রোচ বা সসা অ্যাপ্রোচ বলি আমরা। এটার মানে কি, সিলেক্টিভ অপটিমাইজেশন অফ সাইড অ্যাক্টিভিটিস, সাইড অ্যাক্টিভিটিস মানে তুমি যেই ড্রাগটা ব্যবহার করতেছো, সেই ড্রাগের সাইড ইফেক্টটাকেই তুমি ইন্ডিকেশন হিসেবে ব্যবহার করবা। বুঝতে পারছো? যেমন আমি যদি উদাহরণটা দেই তাহলে আরো বেশি ভালো মতো বুঝবা তোমরা। সালফোনামাইড, এই ড্রাগটা একটা অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিবায়োটিক, তোমরা এটার নাম সবাই শুনেছো, সালফোনামাইড। তো এই ড্রাগটা যখন প্রথম আবিষ্কার করা হয়েছিল, তখন এটার একটা বড় সমস্যা দেখা গেছিল যে এখন তুমি এটাকে দিচ্ছ আসলে কিন্তু সেই ড্রাগটা সাইড ইফেক্ট হিসাবে কি করতেছে, তোমার বডির গ্লুকোজটাকে কমিয়ে দিচ্ছে। এখন তোমার বডির গ্লুকোজ তো বেড়ে যায় অনেক ক্ষেত্রে, যেমন ডায়াবেটিসের জন্য গ্লুকোজ কনসেন্ট্রেশন কমানোর জন্য ব্যবহার করো। নতুন আরেকটা ড্রাগ তুমি আবিষ্কার করে ফেল, এই সালফোনামাইড গ্রুপটা ইউরিয়া একটা। ঠিক আছে, তার মানে কি এই যে আনডিজারেবল যে সাইড ইফেক্টটা ছিল, সেটাই কিন্তু এখন ডায়াবেটিসের ট্রিটমেন্টের জন্য আমরা ব্যবহার করলাম। তার মানে কি আমরা সিলেক্টিভলি এর সাইড ইফেক্টটাকেই ব্যবহার করতেছি তার ইন্ডিকেশন হিসেবে। ম্যাম। কি আমরা এখানে এক্সিস্টিং ড্রাগটাকে লিড কম্পাউন্ড, এবং এর কিছু সুবিধা আছে কি বলতো, কারণ যেই ড্রাগগুলো এক্সিস্টিং তার কিন্তু ফার্মাকোকাইনেটিক এবং ফার্মাকোডাইনামিক প্রপার্টি তুমি অলরেডি জানো, তোমার নতুন করে ডেভেলপ করার মতো কিছু নাই, তাই না? তো এরা কিন্তু মোর অ্যাডভান্টেজিয়াস, কারণ এরা নতুন কোনো মলিকিউল না, এরা যেহেতু পুরাতন মলিকিউল, মার্কেটে থাকা ড্রাগ, সো এরা অলরেডি ড্রাগের মতো আচরণ করবে এবং
এদের ফার্মাকোকাইনেটিক এবং ডাইনামিক প্রোফাইল যেহেতু আমাদের জানা, আমাদের এক্ষেত্রে নতুন করে কোনো কাজ করার প্রয়োজন হয় না। যদি করতেও হয় সেই ক্ষেত্রে ফিজিবল এটা চেঞ্জ করা। ঠিক আছে, তারপরে এরকম আরো অনেক উদাহরণ আছে, যে টলবিউটামাইড যে ড্রাগটা পরবর্তীতে সালফোনামাইড থেকে আমরা তৈরি করছি টলবিউটামাইড। তারপর আরেকটা উদাহরণ যদি আমরা বলি, যেমন সিলডেনাফিল, এই ড্রাগটা নাম তোমরা সবাই শুনছো। এটা হচ্ছে এখন ব্যবহার করা হয় এন্টি ইম্পোর্টেন্স ড্রাগ হিসেবে। ঠিক আছে, ইরেকটাইল ডিসফাংশন জন্য সাধারণত এই সিলডেনাফিল ড্রাগটা ব্যবহার করা হয়। কিন্তু এই ড্রাগটা সর্বপ্রথম কিভাবে আসছিল জানো? এটা হচ্ছে চেস্ট পেইন অথবা হাইপার টেনশনের জন্য এই ড্রাগটা সর্বপ্রথম ব্যবহার করা হতো। যেটার কারণটা কি ছিল? এটা হচ্ছে ভ্যাসোডাইলেট করতো, মানে ভেসেলটাকে ডাইলেট করে দিত। কিন্তু পরবর্তীতে দেখা গেল এই ড্রাগের একটা সাইড ইফেক্ট হচ্ছে এরকম, একটা ইরেকটাইল ফাংশনকে আরো বেশি ইনক্রিজ করে। পরবর্তীতে এই ড্রাগটা আমরা ইরেকটাইল ডিসফাংশন বা সেক্সুয়াল ইম্পটেন্সের জন্য পরবর্তীতে ব্যবহার করছি। ঠিক আছে, সো এইরকম বিভিন্ন ধরনের ড্রাগকে আমরা তাদের সাইড ইফেক্ট প্রোফাইলের উপর বেস করেও কিন্তু অন্য আরেকটা ইন্ডিকেশনে ব্যবহার করতে পারি। এই টাইপের, এটাকে বলা হয় এনহ্যান্সিং সাইড ইফেক্ট প্রোফাইল। আচ্ছা, তো এখানে হচ্ছে টলবিটামল এবং সিলডেনাফিলের স্ট্রাকচারটা আছে। আচ্ছা, এরপরে আরেকটা সুন্দর জিনিস আছে, সেটা হচ্ছে ন্যাচারাল লিগ্যান্ড অর মডুলেটর। যেই কম্পাউন্ড গুলো আছে এন্ডোজেনাস কম্পাউন্ড বলি আমরা, যেমন হরমোন আছে, নিউরোট্রান্সমিটার আছে, এরকম বিভিন্ন টাইপের কম্পাউন্ড আমার বডিতে অলরেডি আছে না, যেগুলো রিসেপ্টরের সাথে বাইন্ড করে। সো এই যে ন্যাচারাল যে লিগ্যান্ড বা মডুলেটর, এরাও একটা লিড কম্পাউন্ড হিসেবে কাজ করতে পারে, এবং এদেরকে নিয়ে কাজ করা আরো অনেক সহজ। ঠিক আছে, যেমন ন্যাচারাল লিগ্যান্ড ফর এ টার্গেট রিসেপ্টর হ্যাজ সামটাইমস বিন ইউজড অ্যাজ আ লিড কম্পাউন্ড। যেমন আমি যদি এখানে উদাহরণ দেই, সেটা হচ্ছে অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রেনালিন। এটার স্ট্রাকচার তো আমরা সবাই জানি, তাই না? সো এই ড্রাগটাকে আমরা হিস্টামিন না, সরি, এই যে সেরোটোনিন বা 5 হাইড্রক্সি অ্যাগনিস্ট ড্রাগ হিসাবে ব্যবহার করতে পারি, মানে তার লিড কম্পাউন্ড হিসাবে ব্যবহার করতে পারি। যে বেটা অ্যাগনিস্ট গুলো আছে, অ্যাড্রেনার্জিক যে বেটা অ্যাগনিস্ট, যেমন হচ্ছে সালবিউটামল বা ডবিউটামাইডের জন্য আমরা তাহলে আমাদের যে সেরোটোনিন রিসেপ্টর আছে, সেরোটোনিন রিসেপ্টরের যে অ্যাগনিস্ট, সেটার জন্য আমরা সেরোটোনিনটাকে তাহলে ব্যবহার করতে পারতেছি। দ্যাট মিন্স তুমি তোমার রিসেপ্টরের অ্যাগনিস্ট বা অ্যান্টাগনিস্ট যেইটাই তৈরি করো না কেন, সেইটার জন্য ওই ন্যাচারাল যে লিগ্যান্ডটা আছে, সেই লিগ্যান্ডটাকেই আমরা লিড কম্পাউন্ড হিসাবে ধরতে পারি, এবং সেটাকেই পরবর্তীতে ডিজাইন করে আমরা কি করি, এটার হয় অ্যাগনিস্ট তৈরি করি অথবা অ্যান্টাগনিস্ট তৈরি করি। এটা খুব সহজ হয়ে যায় আমাদের জন্য। আচ্ছা, তারপরে এখানে আরো কিছু উদাহরণ আছে। এটা তো অ্যাগনিস্টের উদাহরণ দেখলাম, আরেকটা হচ্ছে অ্যান্টাগনিস্ট। যেমন এই কোনটা বলতো, আমাদের যেই যে রিসেপ্টর গুলা, মানে এটা হচ্ছে আমাদের স্টোমাকে হিস্টামিন রিসেপ্টর থাকে। হিস্টামিন রিসেপ্টর দুই টাইপের, একটা হচ্ছে H1 রিসেপ্টর, H2 রিসেপ্টর, আর একটা আছে H3 রিসেপ্টর আছে। তো এই ইফেক্টটা দেয় আমাদের জন্য আমরা এই H1 রিসেপ্টর ব্লকার গুলা ব্যবহার করে থাকি। কিন্তু H2 রিসেপ্টরের কাজটা কিন্তু আবার ডিফারেন্ট। এটা কোথায় থাকে? এটা হচ্ছে আমাদের জিআইডি তে থাকে। এটা আমাদের অ্যাসিড সিক্রেশনে সাহায্য করে, HCl সিক্রেশনে সাহায্য। রিসেপ্টরটাকে H2 ব্লকার যদি হিস্টামিনটাকে আমাদের লিড কম্পাউন্ড হিসেবে ধরতে পারি। এটা আমরা পড়বো যে সিমেটিডিন ডেভেলপমেন্ট কিভাবে হয়েছে, আমরা এটা পড়বো, এই চ্যাপ্টারের লাস্টেই আছে। তোমাদেরকে একদম পুরো ডিটেইল দেখাবো যে কিভাবে আসলে একটা লিড কম্পাউন্ড থেকে আমরা পুরো ফাইনাল প্রোডাক্ট পেতে পারি। ঠিক আছে, দ্যাট মিন্স আমরা যে কোনো টাইপের অ্যাগনিস্ট বা অ্যান্টাগনিস্ট যদি ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে ন্যাচারাল লিগ্যান্ড অথবা মডুলেটর গুলো আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের। তারপরে এখানে আমরা যে সুমাট্রিপটান, যেটা হচ্ছে 5H2 এর অ্যাগনিস্ট, সেইটার যে স্ট্রাকচার দেখছো, এখানে কিছুই না, জাস্ট OH গ্রুপের বদলে এখানে একটা নতুন
সালফারের একটা গ্রুপ অ্যাড করা হয়েছে। এর জন্যই এটাকে বলতেছি আমরা কি এই 5-HT বা সেরোটোনিনের অ্যাগোনিস্ট। ঠিক আছে, সাধারণত এখানে দু একটা এক্সট্রা বাইন্ডিং গ্রুপ অ্যাড করে দিলে কিন্তু আমাদের নতুন ড্রাগটা ডিজাইন করা হয়। আচ্ছা, তারপরে ন্যাচারাল সাবস্ট্রেট ফর এনজাইম। এনজাইমের জন্য আমরা কি করতে পারি, ন্যাচারাল সাবস্ট্রেট গুলাকে, এনজাইমের যে ন্যাচারাল সাবস্ট্রেট গুলো আছে সেইগুলাকেও আমরা লিড কম্পাউন্ড হিসেবে ব্যবহার করতে পারি। কখন ব্যবহার করব, যখন ওই এনজাইমটাকে আমরা ব্লক করতে চাইবো। ঠিক আছে, তাহলে এনজাইম ব্লকার কোনগুলা হবে, ওই এনজাইমের সাথে যেগুলা আমাদের বাইন্ড করে সেটাকে আমরা যদি লিপিড কম্পাউন্ড নেই, তাহলে ওই কম্পাউন্ডটাকে আমরা ব্লকার হিসেবে ব্যবহার করতে পারবো। যেমন এখানে উদাহরণ আছে এনক্যাফালিন। সো এনক্যাফালিন হ্যাভ বিন ইউজড অ্যাজ লিড কম্পাউন্ড ফর দ্য ডিজাইন অফ এনক্যাফালিনাস ইনহিবিটর। সো এই যে এনক্যাফালিনাস, এইটা কি করে জানো, এটা হচ্ছে এই এনক্যাফালিনকে ভেঙে দেয়, বডিতে মেটাবলাইজ করে, যার কারণে এই এনক্যাফালিনাস, এই এনক্যাফালিনের কাজটা যে মানে ভেঙে যেহেতু দিচ্ছে, সুতরাং এটার অ্যাক্টিভিটি কমিয়ে দিচ্ছে, এটা ডিউরেশনটা কমিয়ে দিচ্ছে, যার কারণে কিন্তু ব্যথাটা আমাদের বেশিক্ষণ অনুভূত হয়। এই জন্য আমাদের কি করতে হবে, আমরা যদি এই এনক্যাফালিনাসটাকে ইনহিবিট করতে পারি, তাহলে কি হতে পারে, কি হতে পারে, এই এনক্যাফালিনের অ্যাক্টিভিটি অনেকক্ষণ আমাদের বডিতে থাকবে। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমরা এখানে এই এনক্যাফালিনটাকে কি করতে পারি, লিড কম্পাউন্ডের সাথে ব্যবহার করতে পারি, যাতে করে এনজাইমটা ব্লক হয়ে যায়, এনক্যাফালিনাস এনজাইমটা ব্লক হয়ে যায়। এরকম আরো অনেকগুলো উদাহরণ আছে, এগুলো তোমরা একটু রিডিং দিও, একদম সহজ জিনিস, না বোঝার মতো কিচ্ছু নাই। তোমরা কি সবাই বুঝতে পারতেছো পড়া, কেউ কোনো রেসপন্স করছো না? তোমরা কি জি আছো ম্যাম। আমার সাথে? জি ম্যাম আছে। ওকে, ঠিক আছে, কারো কোনো কোশ্চেন নাই তাই তো? সবাই কি সবকিছু বুঝতে পারছো? ঠিক আছে, তো এখানে যে এক্সাম্পল আছে 2-3টা, এগুলো তোমরা নিজেরা রিডিং দিলে আশা করি বুঝতে পারবে। ঠিক আছে, যেমন এখানে যে কার্বক্সিপেপটাইডেস ইনহিবিটর, এই ইনহিবিটরটাও আমরা কিভাবে কার্বক্সিপেপটাইডের ইনহিবিটরটাকে আমরা কিভাবে ডিজাইন করতে পারি। কার্বক্সিপেপটাইড এই এনজাইমের কাজটা কি, এরা হচ্ছে বিভিন্ন টাইপের পেপটাইডকে ভেঙে দেয়। ঠিক আছে, মেইনলি পেপটাইডের যে সি টার্মিনাল আছে, ওই সি টার্মিনালটাকে ভেঙে ওরা অ্যামাইনো অ্যাসিড তৈরি করে, ফ্রি অ্যামাইনো অ্যাসিড আর পেপটাইড তৈরি করে, যেহেতু ভেঙে দিচ্ছে। সো এদের যে ইনহিবিটর আছে, এরকম একটা ইনহিবিটর হচ্ছে এল বেনজাইল সাকসিনিক অ্যাসিড। সো এটা কিভাবে তৈরি করা হয়েছিল জানো, এই যে কার্বক্সিপেপটাইড, এর কাজ হলো পেপটাইডকে ভেঙে দিচ্ছে। এখন ভেঙে দেওয়ার পরে যেই প্রোডাক্টগুলো আমরা পাচ্ছি, একটা পেপটাইড পাবো প্লাস ফ্রি অ্যামাইনো অ্যাসিড পাবো, হাইড্রোলাইসিস করলো পেপটাইডের, তারপরে আমরা যে প্রোডাক্টটা পেলাম, সেই প্রোডাক্টটাই হচ্ছে এই এল বেনজাইল সাকসিনিক অ্যাসিড, এবং সেটাই কিন্তু এই কার্বক্সিপেপটাইডেসের ইনহিবিটর হিসেবে কাজ করে। বুঝতে পারছো? সো এই যে এটার টপিক, সেটা হচ্ছে কি ন্যাচারাল মডুলেটর অ্যাজ লিড কম্পাউন্ড। আচ্ছা, আমরা কি অ্যালোস্টেরিক কন্ট্রোল সম্পর্কে পড়েছি? তোমাদের কারোর মনে আছে কিনা? আমরা মনে হয় পড়েছিলাম ফিজিওলজির ক্ষেত্রে, যে অ্যালোস্টেরিক বাইন্ডিং, একটা এনজাইম যখন ডিরেক্টলি তোমার সাবস্ট্রেটের মাধ্যমে অ্যাক্টিভ না হয়, অন্য আরেকটা সাইটের মাধ্যমে যদি অ্যাক্টিভেটেড হয়, তখন অন্য যে সাইটটা থাকে সেটাকে আমরা বলি অ্যালোস্টেরিক সাইট। যেমন এখানে একটা এনজাইম আছে, দেখো এই এনজাইমের অ্যাক্টিভ সাইট হচ্ছে এই যে পকেটটা আছে, এটা হচ্ছে অ্যাক্টিভ সাইট, এখানে এসে এই সাবস্ট্রেটটা বাইন্ড করবে। কিন্তু এটা কখন বাইন্ড করবে, যখন এই যে আরেকটা ছোট্ট একটা পকেট আছে দেখছো, এই পকেটে যখন একটা সাবস্ট্রেট এসে বাইন্ড করবে, তখন কি হবে, এই এনজাইমটা অ্যাক্টিভেটেড হবে, তখন এটার মেইন যে সাবস্ট্রেট সেটা এসে বাইন্ড করতে পারবে। দ্যাট মিন্স কি, এই যে তাহলে আমাদের যে অ্যালোস্টেরিক যে কম্পাউন্ডটা আছে, মানে এটা নন কম্পিটিটিভ ইনহিবিটর বলা হয়, তাহলে এই কম্পাউন্ডটা আসলে আমাদের এই এনজাইমটাকে হয় অ্যাক্টিভেট করবে, না হয় ইনঅ্যাক্টিভেট করে দিবে। বুঝতে পারছো? যেমন এখানে আমি যদি এটা ইনহিবিশনের ক্ষেত্রে বলি বা অ্যাক্টিভেশনের ক্ষেত্রে বলি, কিভাবে হবে দেখো, এটা হচ্ছে আমাদের এনজাইমের, এটা একটা এনজাইম এবং এনজাইমের অ্যাক্টিভ সাইট, আর এই যে এই পাশের যে একটা পকেট দেখতেছো, এটা হচ্ছে অ্যালোস্টেরিক সাইট। সো এইখানে যদি ইনহিবিটর বাইন্ড করে, মানে এখানে যে কম্পাউন্ড যেটা বাইন্ড করার কথা সেটা যদি বাইন্ড করে,
এটা বাইন্ড করার সাথে সাথে এটার যে অ্যাক্টিভ সাইট এটার কিন্তু শেপটা চেঞ্জ হয়ে গেল। শেপ চেঞ্জ হওয়ার কারণে কি হলো বলতো, এই অ্যাক্টিভ সাইটে সাবস্ট্রেট আর বাইন্ড করতে পারবে না। দ্যাট মিন্স কি, এই এনজাইমটাকে ইনহিবিট করে দিল না, কিন্তু সাবস্ট্রেট ইনহিবিট করে না। এটা কে করছে? এই অ্যালোস্টেরিক সাইটের যে ইনহিবিটর সে এটাকে ইনহিবিট করছে। এটাকে বলি আমরা অ্যালোস্টেরিক ইনহিবিশন। আবার সেম ভাবে অ্যাক্টিভেটর থাকে এনজাইমের, যেখানে সাবস্ট্রেট বাইন্ড করতে পারবে না। এখন এটাকে যদি অ্যাক্টিভেট করতে হয় তখন কি হবে, এই অ্যালোস্টেরিক সাইটে যে অ্যাক্টিভেটর বাইন্ড করতে হবে। বাইন্ড চেঞ্জ হয়ে কিন্তু এর শেপটা চেঞ্জ করে ফেলছে। দ্যাট মিন্স টাইপের যে বাইন্ডিং আমরা এটাকে বলি বাইন্ডিং এর এই যে মডুলেটর গুলো লিড কম্পাউন্ড হিসেবে কাজ করতে পারে। তুমি তোমার অ্যাক্টিভেট করবে নাকি ইনহিবিট করবা, এটা তাহলে আমরা কিসের মাধ্যমে করতে পারবো? এই অ্যালোস্টেরিক মডুলেটরের মাধ্যমে। যেমন আমি একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে তোমরা সবাই যে ঘুমের জন্য বা রিল্যাক্সেশনের জন্য ব্যবহার করা হয়, তাই না? সিডেটিভ হিপনোটিক ড্রাগ। এরা কোথায় বাইন্ড করে? এটা হচ্ছে একটা রিসেপ্টরের সাথে বাইন্ড করে, যার নাম হচ্ছে গামা অ্যামাইনো বিউটাইরিক অ্যাসিড বা গাবা রিসেপ্টর বলি আমরা। সবাই কি নাম শুনছো এই রিসেপ্টরের? আমাকে একটু বলো তো। জি ম্যাম, অর্গস নাকি আর নাম? জি ম্যাম, নাম শুনছি। ওকে ওকে ফাইন, তাহলে তো খুবই ভালো। তো এটা তোমরা সবাই জানো তাহলে বেনজোডায়াজেপিন কি করে, গাবা রিসেপ্টরের সাথে বাইন্ড করে, তাই না? তারপরে এটাকে ইনহিবিট। এখন এই গাবা রিসেপ্টরের সাথে বেনজোডায়াজেপিন যে বাইন্ড করতেছে, এখন তো এটা আমরা ড্রাগের মাধ্যমে বাইন্ড করাচ্ছি, তাই না? বাট যখন বেনজোডায়াজেপিন কিভাবে কাজ হতো জানো? একটা পেপটাইড আছে বডির ভিতরে থাকে, এজন্য আমরা এটাকে বলি এন্ডোজেনাস পেপটাইড, এন্ডোজেপিন। এই এন্ডোজেপিনটা কি করে, ওই যে গাবা রিসেপ্টর আছে তার যে অ্যালোস্টেরিক সাইট আছে সেই অ্যালোস্টেরিক সাইটে বাইন্ড করে। সেই অ্যালোস্টেরিক সাইটে যদি বাইন্ড করে তারপরেই কিন্তু এই রিসেপ্টরটা অ্যাক্টিভেটেড হবে। বুঝতে পারছো? এখন তাহলে এই এন্ডোজেপিনটা আমাদের লিড কম্পাউন্ড হিসেবে কাজ করতে পারে। এই এন্ডোজেপিনের মাধ্যমেই আমরা গাবা রিসেপ্টরের অ্যাক্টিভিটিটাকে মডুলেশন করতে পারি, হয় এটাকে অ্যাক্টিভেশন করতে পারি, না হয় এটাকে ইনহিবিশন করতে পারি। বুঝতে পারছো? তো এই এন্ডোজেপিন হলো এই বেনজোডায়াজেপিনের জন্য লিড কম্পাউন্ড ছিল। এটা এই সেম কাজ করতো বেনজোডায়াজেপিনের মতো, কিন্তু এটা যেহেতু আমাদের এন্ডোজেনাস কম্পাউন্ড, সো এই এন্ডোজেনাস কম্পাউন্ডকে লিড কম্পাউন্ড হিসেবে ধরে আমরা কিন্তু পরবর্তীতে বেনজোডায়াজেপিন বা এরও আরো অনেকগুলা ইয়ে আছে, জেনারেশন আছে, সেই ড্রাগগুলো আমরা ডিজাইন করেছি। ঠিক আছে? সো ন্যাচারাল মডুলেটর গুলা কিন্তু লিড কম্পাউন্ড হিসেবে কাজ করতে পারে। আচ্ছা, এরপরে আরেকটা নতুন তোমাদের জিনিস আছে যে কি পেতে পারি, সেটা হচ্ছে কম্বিনেটোরিয়াল এন্ড প্যারালাল সিনথেসিসের মাধ্যমে। কম্বিনেটোরিয়াল এন্ড প্যারালাল সিনথেসিস। এখন ব্যাপার হলো যে এই কম্বিনেটোরিয়াল এবং প্যারালাল সিনথেসিস এটা আসলে অনেক হিউজ একটা টপিক, এবং সবথেকে ভালো ব্যাপার হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টার মেডিসিনাল কেমিস্ট্রি 2 তে সো ওখানে আমরা অনেক ডিটেইল পড়ব, আলোচনা করব। হ্যাঁ, সো এখানে আমি তোমাদেরকে জাস্ট বেসিক ধারণাটা দেই যে এটা আসলে কি জিনিস। এটা এক প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমরা খুব শর্ট টাইমে অনেকগুলা স্ট্রাকচার একসাথে তৈরি করতে পারি, এবং এটা একটা অটোমেটেড প্রসেস। বুঝাইতে পারছি? এক কথায় যদি বলি, এটা অনেক শর্ট টাইমে অনেকগুলা ডিফারেন্ট স্ট্রাকচার তৈরি করতে পারবে, কম্বিনেটোরিয়াল এবং প্যারালাল সিনথেসিস দুইটাতেই। এখন এখানে কি থাকে, এখানে হচ্ছে একটা সলিড সাপোর্ট সিস্টেম থাকে। হ্যাঁ, অর্গানিক সিনথেসিসে একটা সলিড সাপোর্ট সিস্টেম থাকে, এবং এই সাপোর্ট সিস্টেমে বিভিন্ন টাইপের লিংকার গ্রুপ, লিংকার মানে কি বুঝো, লিংকার মানে হচ্ছে বিভিন্ন কেমিক্যাল গ্রুপ অ্যাড করা থাকে। সেই কেমিক্যাল গ্রুপগুলো ওই রেজিন বিড আছে না, রেজিনের মাধ্যমে ওই সলিড সাপোর্টের সাথে যুক্ত থাকে। লিংক রিঅ্যাকটেন্ট আছে, ওই
মানে যার সাথে আমরা বিক্রিয়া করব। আর কেমিক্যাল গ্রুপ কিন্তু অলরেডি আমাদের সলিড সাপোর্টে লিংকড অবস্থায় আছে, চিন্তা করো। এখন আমি কি করলাম, ওই সলিউশনটা বা রিঅ্যাকট্যান্টটা ওই মানে কেমিক্যাল রিঅ্যাকশন হবে না, যেহেতু আমাদের লিঙ্কার গ্রুপ আছে। আর আমাদের সলিউশন বা আমাদের যে রিঅ্যাকট্যান্ট ওখানেও কিন্তু আমাদের একটা কেমিক্যাল গ্রুপ আছে। তো ওই দুই গ্রুপের মধ্যে এখন কি হবে, রিঅ্যাকশন হবে। রিঅ্যাকশন হয়ে কি নতুন একটা ইন্টারমিডিয়েট হবে অথবা একটা ফাইনাল প্রোডাক্ট তৈরি হবে। এর পরবর্তীতে ওই রেজিন থেকে আমরা কি করি, এই হচ্ছে কম্বিনেটরিয়াল সিনথেসিস। ঠিক আছে। আর প্যারালাল সিনথেসিসও অলমোস্ট সেম, কিন্তু এখানে আমরা কি করি বলতো, মোর স্পেসিফিক ওয়েতে আমরা একদম এক্স্যাক্টলি কোন ধরনের কম্পাউন্ড চাচ্ছি সেই কম্পাউন্ড গুলাকে আমরা তৈরি করি। এখানে কি থাকে, এখানে ওই সেম ওই সলিড ফেজ থাকে এবং সেম সিনথেটিক রুট থাকে, বাট এখানে হচ্ছে কি প্রত্যেকটা মানে ভেসেল থাকে। ওই যে আমরা হাই থ্রুপুট স্ক্রিনিং করছিলাম না, খানিকটা ওরকম। এখানে হচ্ছে অটোমেটিক যে সিনথেসাইজার থাকে, দেখো হয় 42টা থাকে ভেসেল, অথবা 96টা থাকে, অথবা 144টা ভেসেল থাকে। এখন এখানেও আমরা কি করি, ওই যে সলিউশনটা দেই, এখন এটা কি হয়, মোর ফোকাসড ওয়েতে আমরা দিচ্ছি, যার কারণে এখানে আমরা কি পাচ্ছি, স্পেসিফিক প্রোডাক্টটাকে পাচ্ছি। এখন কম্বিনেটরিয়াল এবং প্যারালাল সিনথেসিসের প্রধান যে পার্থক্য, সেটা হচ্ছে কম্বিনেটরিয়াল সিনথেসিস হচ্ছে তোমার মিক্সচার অফ কম্পাউন্ড আমরা পাচ্ছি, রিঅ্যাকশনের জন্য আমরা মিক্সচার অফ কম্পাউন্ড, কিন্তু প্যারালাল সিনথেসিসের জন্য ইন্ডিভিজুয়াল কম্পাউন্ড পাচ্ছি রিঅ্যাকশন থেকে। ঠিক আছে, এই হচ্ছে ডিফারেন্স প্যারালাল সিনথেসিস এবং কম্বিনেটরিয়াল সিনথেসিসের। এখন আমাদের 1 মিনিটের মধ্যে আসলে এটা শেষ হয়ে যাবে, তো তাহলে এটা শেষ করি, শেষ করে আমি তোমাদেরকে আরেকটা লিংক পাঠাচ্ছি। আরো একটা লিংক আসলে আমাদের লাগবে, আমরা আরো একটু ক্লাস করি নাকি? কারো কোনো অসুবিধা আছে আর 15-20 মিনিট ক্লাস করলে? ম্যাম সেটা প্রবলেম না, কিন্তু সমস্যা হচ্ছে ম্যাম বারবার কথা কেটে যাচ্ছে, আমরা অধিকাংশ লাইনই কমপ্লিট করতে পারি না, শুনতে পাই না আর কি। আমার এখানে অবশ্য আজকে নেটওয়ার্ক খুব বেশি প্রবলেম হচ্ছে না, এখন ডিসকানেকশন তো হচ্ছে না। আমি কিভাবে বুঝবো বলো তো যে তোমরা আসলে আমার, আর ওয়াইফাই এর ইস্যুতে আসলে একটু প্রবলেম হয়। তোমরা কি এটাকে রেকর্ড করতেছো আমার এই ক্লাসটা? না ম্যাম, মনে হয় রেকর্ড করা হচ্ছে না, কেউই করছে না। এটা যদি তোমরা রেকর্ড করো তাহলে পরবর্তীতে হয়তো শুনতে পারবে। সবার কাছে তার নেটওয়ার্ক সেম থাকে না, তো একজনের কাছে সমস্যা হলে অন্য জনের কাছে হয়তো বা এটা শোনা যেতে পারে। সেক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এটাকে রেকর্ড করতে পারো ক্লাসগুলোকে। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য হয়তো ইজি হবে, পরবর্তীতে তোমরা আবার শুনে জিনিসটা ক্লিয়ার হতে পারবে। অথবা আমাকে সাথে সাথে বললে আমি জিনিসটা আবার রিপিট করব, যেটা তোমরা শুনতে পারো নাই। আচ্ছা, তো ক্লিয়ার হও নাই, তো এই জন্য এখানে একটা সুন্দর ছবি আমি রেখেছি, এই ছবিটা দেখলে আশা করি সবার ক্লিয়ার হয়ে যাবে। তো কম্বিনেটোরিয়াল সিনথেসিস মানে আমরা কি বুঝছি, এখানে যখন আমরা লার্জ লাইব্রেরি অফ কম্পাউন্ড তৈরি করব সিস্টেমেটিক্যালি, তাই তো, অটোমেটিক্যালি। আর প্যারালাল সিনথেসিসের ক্ষেত্রেও সেম, এখানেও আমরা লার্জ কম্পাউন্ড সিনথেসিস করব, কিন্তু এখানে হচ্ছে ইন্ডিভিজুয়াল কম্পাউন্ড সিনথেসিস হবে, মানে মোর ফোকাসড ওয়েতে আমরা সিনথেসিস করব, তাই তো, যেটা হচ্ছে মোর পিওর এবং আইডেন্টিফায়েবল, মানে আমরা কি তৈরি করছি আমরা এটা জানি। এটা হচ্ছে প্যারালাল সিনথেসিস। তো এখানে যে ছবিটা আছে, এই ছবিটার দিকে একটু সবাই খেয়াল করো। একদম প্রথমে উপরের দিকে যেটা আছে সেটা হচ্ছে কম্বিনেটোরিয়াল সিনথেসিসের একটা ছবি, আর নিচে যেটা আছে এটা হচ্ছে আহ, তো কম্বিনেটোরিয়াল সিনথেসিসটা আসলে কি, এখানে আমরা দেখতেছি টোটাল বিল্ডিং ব্লক আছে, বিল্ডিং ব্লক এ এবং বিল্ডিং ব্লক বি। এখানে হচ্ছে এরা স্টার্টিং ম্যাটেরিয়াল আমাদের। ঠিক আছে, তো এখানে কালার দিয়ে বোঝানো হয়েছে, দেখো এক একটার মধ্যে কিন্তু এক এক রকমের কালার, মানে কি এখানে বিভিন্ন টাইপের কেমিক্যাল গ্রুপ, জিঙ্কার গ্রুপ আছে, তাই তো। এখন আমরা পরবর্তী ধাপে এদেরকে কি করলাম, এদের সব কটাকে মিক্স করলাম। ঠিক আছে, এদেরকে কি করলাম, এই বিল্ডিং ব্লক গুলোকে আমরা একসাথে মিক্স করলাম। এরপরে আমরা কি করলাম, এদেরকে আবার স্প্লিট করলাম।
এদের প্রধান শর্তই হলো কি মিক্স অ্যান্ড স্প্লিট। প্রথমে আমরা সবকটাকে মিক্স করব, দেন এটাকে আমরা আবার স্প্লিট করব। ঠিক আছে? তো এখানে আমরা কি করছি, আমরা বিভিন্ন পোর্শনে এই জিনিসগুলোকে কিন্তু ভাগ করে ফেলছি। মানে এই মিক্সচারটাকে জাস্ট কয়েকটা ভাগে ভাগ করছি, আর কিছুই না। ঠিক আছে? এরপরে আমরা আবার কি করছি, একটার সাথে আবার আরেকটা কম্বাইন করছি। বুঝতে পারছো? এখন আবার কি করছি, আমরা প্রত্যেকটা পোর্শনের সাথে একটার সাথে আরেকটা আবার কম্বাইন করছি। এখন ফাইনালি আমরা যে লার্জ যে কালেকশনটা পাইলাম, এখানে তার মানে কি লার্জ একটা ভ্যারাইটি আছে না, অনেকগুলো কম্পাউন্ড এখানে তৈরি হবে। তার মানে প্রথমে আমাদের এখানে স্টেপটা হচ্ছে, প্রথমে আমাদের ধরো বিল্ডিং ব্লক এ আছে, বি আছে, মানে কেমিক্যাল গ্রুপ বোঝাচ্ছি আমি এখানে, এ বি অথবা সি ও থাকতে পারে। এগুলোকে আমরা প্রথমে মিক্স করলাম, মিক্স করার পরে কি হবে, অলরেডি কিন্তু আমাদের গ্রুপস এর বা রিএজেন্টের, এরপরে আমরা কি করতেছি, এগুলাকে বিভিন্ন ভাবে স্প্লিট করলাম, ভাগ করে ফেললাম। ভাগ করার পরে আবার এখন কি করতেছি, একটা আরেকটার সাথে কম্বাইন করতেছি। বুঝতে পারছো? কম্বাইন করার ফলে কি হবে বলতো, প্রত্যেক কেমিক্যাল গ্রুপ একটা আরেকটার সাথে তাহলে রিঅ্যাকশন করবে, যার কারণে আমরা একটা ভাস্ট কেমিক্যাল লাইব্রেরি পাচ্ছি, কম্পাউন্ডের লাইব্রেরি পাচ্ছি। এখন আমরা যদি প্যারালাল সিনথেসিসের ক্ষেত্রে একটু দেখি, এই ক্ষেত্রে আমাদের দেখো বিল্ডিং ব্লক কিন্তু অনেকগুলো আছে, A1 A2 A3, আবার এখানে B1 B2 B3। বুঝতে পারছো? এখন এই সেপারেট যেই বিল্ডিং ব্লক, এদেরকে আমরা সবকটাকে আলাদা আলাদা রাখবো, এবং এদের সবার আবার কি হবে, ইন্ডিভিজুয়াল রিঅ্যাকশন হবে। মানে প্রত্যেকটা পেয়ার একটা আরেকটার সাথে রিঅ্যাকশন করবে। মানে A1 B1 A2 B2 A3। এখানে কিন্তু আমরা জানি আসলে আমাদের কোন রিঅ্যাকট্যান্টের সাথে কোন রিঅ্যাকট্যান্ট বিক্রিয়া করবে, এবং এখানে আমাদের ফাইনাল প্রোডাক্টটা তাহলে কি হবে। ফোকাসড পাচ্ছি, মানে এখানে আমরা আসলে কি ধরনের প্রোডাক্ট চাচ্ছি, ঠিক সেই ধরনের প্রোডাক্টটাই পাবো, এবং একটা সিঙ্গেল কম্পাউন্ড, যেটা আমরা অলরেডি এটা স্ট্রাকচার জানি এবং এটা কি হবে এটা আমরা জানি, এই ধরনের কম্পাউন্ড গুলাকে পাবো। তাহলে এখানেও কিন্তু তুমি একসাথে অনেকগুলা রিঅ্যাকশনই করতে পারবা, কিন্তু তুমি এটাকে কন্ট্রোল করতে পারবা। বুঝতে পারছো? কিন্তু আমাদের যে কম্বিনেটরিয়াল সিনথেসিস যেটা, এখানে আমরা অনেকগুলা কম্পাউন্ড একসাথে পাবো, বাট এখানে আমরা এগুলাকে আলাদা করা বা সেপারেট করতে আমাদের সময় বেশি দরকার, এবং এগুলাকে আইডেন্টিফাই করতে আমাদের অনেক বেশি সময় দরকার, যেহেতু এটা ফোকাসড ওয়েতে আইডেন্টিফায়াবল না। ঠিক আছে? এই হলো তাহলে কম্বিনেটরিয়াল এবং প্যারালাল সিনথেসিস। তো এইখানে যে প্রত্যেকটা কম্পাউন্ড কিন্তু একটা লিড কম্পাউন্ড হিসেবে কাজ করবে। বুঝতে পারছো? এই যে কম্পাউন্ড আমি 1 থেকে 9 পর্যন্ত এখানে তৈরি হলো, প্রত্যেকটা কম্পাউন্ড লিড কম্পাউন্ড হিসেবে তৈরি হবে। আবার এখানেও যে এরাও আবার প্রত্যেকে লিড কম্পাউন্ড হিসেবে ব্যবহৃত হতে পারে। যাই হোক, এরপরে আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে কম্পিউটার এডেড ডিজাইন অফ লিড কম্পাউন্ড। লিড কম্পাউন্ড গুলার আমরা কম্পিউটার এডেড ভাবে, এটা আমরা আলোচনা একদম প্রথমেই করছি, যে আমরা যদি আমাদের যে টার্গেট বাইন্ডিং সাইট আছে, সেই টার্গেট বাইন্ডিং স্ট্রাকচার, তার শেপ, তার বাইন্ডিং সাইট, এগুলো সম্পর্কে যদি আমরা জানি, তাহলে লিড কম্পাউন্ডটা কিভাবে আমরা ডিজাইন করবো এটা আমাদের জন্য খুব সহজ হয়ে যায়, তাই না? সো এখানে এনজাইম অথবা রিসেপ্টর এই ক্ষেত্রে ক্রিস্টালাইজ করা যেতে পারে, এবং এক্স রে ক্রিস্টালোগ্রাফির মাধ্যমে আমরা এখানে কি করে থাকি, এই কম্পিউটার এডেড ড্রাগ ডিজাইনটা করে থাকি। ঠিক আছে? এক্স রে ক্রিস্টালোগ্রাফি। তো এক্স রে ক্রিস্টালোগ্রাফি কি, এটা কি আমরা জানি? এটা একদমই সহজ একটা বিষয়। এখানে একটা ক্যামেরা থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে এক্স রে ক্যামেরা। হ্যাঁ, আর আমাদের যে স্ট্রাকচারটা আমাদের আইডেন্টিফাই করতে হবে, বা যেটা ডিটেইল আমাদের দরকার, সেইটার ধরো প্রোটিন হতে পারে, মানে এনজাইম হতে পারে, রিসেপ্টর হতে পারে, সেটাকে আমরা কি করি, সেটাকে হচ্ছে প্রথমে আমরা ক্রিস্টালাইজ ফর্মিং এ চলে যাই। ঠিক আছে? ক্রিস্টালাইজ স্যাম্পল করার পরে ওই মলিকিউলকে অ্যাটমিক লেভেলে এটা বাইন্ডেড অবস্থায় থাকে। ঠিক আছে? খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবো। এখন তোমার কাছে যদি ওই টার্গেট মলিকিউলের অথবা তার বাইন্ডিং সাইটের প্রপার ইনফরমেশন থাকে, তাহলে মলিকুলার মডেলিং এর মাধ্যমে এই বাইন্ডিং সাইটের
যে ডিজাইন বা স্টাডির মাধ্যমে আমরা কি নতুন মলিকিউলগুলা তৈরি করতে পারবো যেটা ওই বাইন্ডিং সাইটে ফিট করবে। এই ধরনের ডিজাইনকে আমরা বলি হচ্ছে ডি নোভো ড্রাগ ডিজাইন। ডি নোভো মানে হচ্ছে কি এট দ্য বিগিনিং, মানে কি একদম প্রথম, শুরু। ঠিক আছে? সো এই ডি নোভো ড্রাগ ডিজাইনটা কি তাহলে? এটা হচ্ছে একটা কম্পিউটেশনাল টেকনিক, যেটা হচ্ছে মেইনলি স্ট্রাকচার বেসড হতে পারে অথবা লিগ্যান্ড বেসড হতে পারে। এবং এই ক্ষেত্রে কি করি আমরা, ওই নিউ মলিকুলার যে স্ট্রাকচার সেখান থেকে আমাদের যে অথবা এক্সিস্টিং যে ডেটাবেস থাকে সেখান থেকে আমরা আমাদের নোভেল লিড কম্পাউন্ড গুলাকে অপটিমাইজ করি, তার ফার্মাকোলজিক্যাল প্রপার্টি তার সাথে ম্যাচ করে কিনা বা বাইন্ড করে কিনা, বাইন্ডিং অ্যাফিনিটি ঠিক আছে কিনা, এগুলোর মাধ্যমে আমরা নতুন নতুন ড্রাগ ক্যান্ডিডেট গুলাকে ডিজাইন করে থাকি। এটা হচ্ছে ডিনোভো ড্রাগ ডিজাইন। ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে সেরেন্ডিপিটি। এটাও খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। সেরেন্ডিপিটি মানে লিড কম্পাউন্ড আসলে কত ওয়েতে পাওয়া যায়, তাই না? আমরা কিন্তু সেই লিড কম্পাউন্ড থেকে এখনো বেরোতে পারি না যে লিড কম্পাউন্ডের সোর্স কি কি হতে পারে, কোন কোন ওয়েতে আমরা লিড কম্পাউন্ড পেতে পারি। যাই হোক, মেডিসিনাল কেমিস্ট্রি এটাই যে তুমি কিভাবে আসলে নতুন ড্রাগ ডিজাইন করতে পারো। সো তোমাকে আসলে সোর্স গুলা জানতে হবে যে কোন কোন সোর্সের মাধ্যমে লিড কম্পাউন্ড পাওয়া সম্ভব। এটাই আমাদের আসলে উদ্দেশ্য। যাই হোক, এরপরে কি সেরেন্ডিপিটি। সেরেন্ডিপিটি খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ঘটনা আমাদের ড্রাগ ডিজাইনিং এর জন্য। সেটা হচ্ছে সেরেন্ডিপিটি মানে হলো যেই কম্পাউন্ড গুলা বাই চান্স অথবা বাই অ্যাক্সিডেন্ট আবিষ্কৃত হয়ে যায় উইদাউট ইন্টেনশন, সেই ঘটনাকে আমরা বলি হচ্ছে সেরেন্ডিপিটি। ঠিক আছে? তাহলে লিড কম্পাউন্ড কখনো কখনো সেরেন্ডিপিটির মাধ্যমে আমরা পেয়ে থাকি। তো পেনিসিলিন এখানে আসলে অনেকগুলো করব, বইয়ে আরো অনেক আছে, আমি সব রাখতে পারি নাই, জাস্ট তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে কিছু উদাহরণ রাখা হয়েছে। আচ্ছা, যেমন হচ্ছে সিসপ্ল্যাটিন বা পেনিসিলিন। তোমরা পেনিসিলিন কি সবাই জানো না? বলো তো পেনিসিলিন কিভাবে আবিষ্কৃত হয়েছিল? একজন বলো কিভাবে পেনিসিলিন আবিষ্কার করা হয়েছিল, কে করছিল, কিভাবে হয়েছিল এটা? মানে জানালা খোলা রেখে দিছিল, ওখানে একটা গাছ এসে উড়ে পড়ে তারপরে দেখছে যে ওখানে ব্যাকটেরিয়া গুলো গ্রো করতে পারে নাই, এইরকম ভাবে। উম, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। উনি হচ্ছে একজন ব্যাকটেরিওলজিস্ট। ঠিক আছে? তো জি। উনি একটা কাজ করতেছিল, সেটা হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস ব্যাকটেরিয়া নিয়ে কাজ করতেছিল পেট্রি ডিশে। ঠিক আছে? তো সে কোনোভাবে কি করছে, তার হলিডে ছিল সামনে, সে প্রপারলি ক্লিন না করে পেট্রি ডিশ গুলাকে রেখে চলে গেছিল। ঠিক আছে? এখন সে কয়েকদিন পরে তার হলিডে থেকে ফিরে দেখলো যে তার ব্যাকটেরিয়া গুলা যেই পেট্রি ডিশে ছিল সেখানে কিছু মোল্ড গ্রো করছে, মানে ছত্রাক। হুম, একটা ব্লু গ্রিন টাইপের একটা মোল্ড গ্রো করছে, যেটা নাম হচ্ছে পেনিসিলিয়াম নোটাটাম। নাম শুনছো অবশ্যই। তো ডিশের যে জায়গাটাতে শুধুমাত্র ওই মোল্ড গ্রো করছে ওই জায়গাটাতে কোনো ব্যাকটেরিয়া নাই, বাকি সব জায়গায় আছে। কিন্তু যেই জায়গাটাতে ওই মোল্ড গ্রো করছে ওখানে কোনো ধরনের কোনো ব্যাকটেরিয়া নাই। যে এই মোল্ডের যেটা ব্যাকটেরিয়ার গ্রোথটাকে ইনহিবিশন করতেছে বা ব্যাকটেরিয়াকে মেরে ফেলতেছে। এরপরে সে অনেক পড়াশোনা করলো, স্টাডি করলো, এক্সপেরিমেন্ট করলো। এক্সপেরিমেন্ট করে বুঝলো যে আসলে এই মোল্ড বা পেনিসিলিয়াম নোটাটাম প্রডিউস করে, যার কারণে এই স্ট্যাফাইলোকক্কাস এই ব্যাকটেরিয়াটা আর গ্রো করতে পারে না। তার মানে কি এই একটা কিন্তু নতুন ড্রাগ আবিষ্কার হয়ে গেল। এটাও একটা লিড কম্পাউন্ড ছিল, তাই না? সো এই লিড কম্পাউন্ডটার থেকে পরবর্তীতে কিন্তু অ্যান্টিবায়োটিক আবিষ্কার করা হয়। পরবর্তীতে আরো পেনিসিলিনের অনেক ধরনের ভার্সন আসছে। এখন আমরা পেনিসিলিনের অনেক ভার্সন, এখন পেনিসিলিন বলা চলে কাজই করে না, তাই না? কারণ এটা এত বেশি আমরা ইউজ করে ফেলছি এবং এটার এত ভার্সন চলে আসছে, অলরেডি সব রেজিস্ট্যান্স প্রুভ করে ফেলছে, তাই না? তো আরেকটা ঘটনা আছে সিসপ্ল্যাটিনের জন্য, কিন্তু সেম, এটা হচ্ছে বাই অ্যাক্সিডেন্ট এটা আবিষ্কার করা হয়েছিল।
তো এটাও এটা কাহিনীটাও পড়বা যে এটা কিভাবে আবিষ্কার করা হয়, যে ব্যাকটেরিয়াল গ্রোথ নিয়ে ডক্টর রোজেনবার্গ উনি একটা কাজ করতেছিল, যে ব্যাকটেরিয়াল গ্রোথ এবং প্ল্যাটিনাম ইলেকট্রোড সেখানে উনি ব্যবহার করছিল, যে প্ল্যাটিনাম ইলেকট্রোড কিভাবে আসলে ইকোলি ব্যাকটেরিয়ার উপর কাজ করে সেটা নিয়ে উনি ইনভেস্টিগেশন করতেছিল। ঠিক আছে, তো যখন প্ল্যাটিনাম ইলেকট্রোডটা ব্যবহার করলো তখন উনি দেখলো যে ব্যাকটেরিয়া গুলার ডিভাইডেশন বা রেপ্লিকেশন বন্ধ করে দিচ্ছে। ঠিক আছে, যেটা হচ্ছে কি লং ফিলামেন্ট তৈরি করতেছে। তো এই যে তাহলে আহ প্ল্যাটিনাম যে কম্পাউন্ডটা এটা আসলে ব্যাকটেরিয়ার সেল ডিভিশনটাকে ইনহিবিট করতে পারে। ঠিক আছে, এখন ব্যাকটেরিয়ার সেল ডিভিশন যদি ইনহিবিট করতে পারে দ্যাট মিন্স এটা আমাদের হিউম্যান সেল ডিভিশনটাকেও ইনহিবিশন করতে পারে। এর পরবর্তীতে এই সিসপ্ল্যাটিনটা একটা অ্যান্টি ক্যান্সার ড্রাগ হিসেবে কিন্তু আইডেন্টিফাই করা হয়েছে। বুঝতে পারছো? তো এই হচ্ছে গেল তাহলে সিসপ্ল্যাটিন এবং পেনিসিলিনের ঘটনা। আচ্ছা, এছাড়াও আরো কিছু এরকম আনএক্সপেক্টেড ঘটনা আছে, যেমন প্রোপানোনল। এটা হচ্ছে একটা বেটা ব্লকার, যেটা আমরা সবাই জানি। তো এই বেটা ব্লকারের হচ্ছে লিপোফিলিক নেচার। যত লিপোফিলিক ক্যারেক্টার থাকবে, মানে যত সে লিপিড সলিবল হবে, সে আসলে তত বেশি ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করতে পারবে। আর যত এটা আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে ব্রেইনে ঢুকবে তত কি এটা আমাদের সিএনএস এর সাইড ইফেক্ট দিবে, তাই না? এটা তো আমরা কখনোই চাই না। এখন এই সমস্যাটা দূর করার জন্য আমরা কি করছি, হাইড্রোফিলিক গ্রুপ অ্যাড করছি। হাইড্রোফিলিক গ্রুপ অ্যাড করে একটা নতুন কম্পাউন্ড তৈরি করছে, সেটার নাম হচ্ছে প্র্যাকটোলল। বুঝতে পারছো? এই কম্পাউন্ডটার নাম হলো প্র্যাকটোলল, যেটা হাইড্রোফোবিসিটি কমানোর জন্য আমরা আবিষ্কার করছি। কিছু অ্যারোমেটিক রিং অ্যাড করা হয়েছে। তারপরে দেখা গেল এই যে প্র্যাকটোলল, এই কম্পাউন্ডের একে তো একটা ইফেক্ট আছে, যেটা হচ্ছে কি সিএনএস সাইড ইফেক্ট কম দিচ্ছে। আরেকটা ইম্পর্টেন্ট ইফেক্ট দেখা গেল যে ওই যে আমাদের বেটা রিসেপ্টর দুইটা আছে না, একটা হার্টে আছে আর একটা কোথায় আছে, আমাদের লাংয়ে আছে। তো আমরা কি চাই, এটা সিলেক্টিভলি একটা রিসেপ্টরে কাজ করবে, যে কাজ করবে শুধু, তাই না? তো এই প্র্যাকটোলল ড্রাগ মাত্র সিলেক্টিভলি হার্টের বেটা রিসেপ্টরের উপরই কাজ করে, যেটা আমরা এতদিন ধরে চাচ্ছিলাম, যেটা আমরা আসলে পাচ্ছিলাম না যে কিভাবে এটা আমরা ডেভেলপ করব। বাট এটা বাই অ্যাক্সিডেন্ট, এটা হাইড্রোফোবিক ছিল প্রোপানোলল ড্রাগটা, যেটা আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে প্রচুর পরিমাণ সাইড ইফেক্ট দিত। কিন্তু পরবর্তীতে এটা অ্যানালগ তৈরি করা হলো প্র্যাকটোলল, যেখানে আমরা হাইড্রোফিলিক অ্যানালগ তৈরি করছি, অ্যারোমেটিক সাইজ রিং ডিক্রিজ করছি অথবা হাইড্রোফিলিক কিছু গ্রুপ অ্যাড করছি। তারপরে দেখা গেল এই ড্রাগটা সিএনএস সাইড ইফেক্ট কমানোর সাথে সাথে এটা আমাদের যে বেটা রিসেপ্টর আছে, যেটা শুধু হার্টের উপর কাজ করে, সেই হার্টের বেটা রিসেপ্টর অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করবে। দ্যাট মিন্স এটা মোর সিলেক্টিভ ওয়েতে কাজ করবে। সো এটাও কিন্তু একটা সেরেন্ডিপিটি। আমরা কি বুঝতে পারছি? এখানে আরো অনেকগুলা ড্রাগের নাম আছে, এই ড্রাগগুলাও আমরা সেরেন্ডিপিটির মাধ্যমেই আবিষ্কার করছি। ঠিক আছে, যেমন ক্লোনিডিন, এটা হচ্ছে একটা ন্যাসাল ভ্যাসোকনস্ট্রিক্টর, সরি সো ক্লিনিক্যাল ট্রায়াল রিভিল দ্যাট ইট কজড এ মার্কড ফল ইন ব্লাড প্রেশার। মানে প্রথমে এটাকে হচ্ছে ন্যাসাল ভ্যাসোকনস্ট্রিক্টর হিসেবে ব্যবহার করা হতো ন্যাসাল ড্রপে। পরবর্তীতে দেখা গেল কি এটা আমাদের আসলে ব্লাড প্রেশারটাকে ফল করতে সাহায্য করে। ক্লোনিডিনটা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ হিসেবে ব্যবহার করা শুরু হলো। তারপরে ইমিপ্রামিন, এই ড্রাগটা হচ্ছে ক্লোরপ্রোমাজিনের একটা অ্যানালগ হিসেবে তৈরি করা হতো, যেটা হচ্ছে এর জন্য আসলে আমরা এই ড্রাগটা ব্যবহার করি। সিজোফ্রেনিয়া বা বিভিন্ন টাইপের মেন্টাল প্রবলেমের জন্য ব্যবহার করা হতো, ডিপ্রেশন, অ্যান্টিসাইকোটিক ড্রাগ। কিন্তু পরবর্তীতে এটা দেখা গেল কি এটা হচ্ছে আমাদের ডিপ্রেশনের সিম্পটম গুলাকে কমাতে সাহায্য করে। মানে অ্যান্টিসাইকোটিক বলতে আমরা অন্যান্য যে ডিজিজ গুলো বোঝানো হচ্ছে সেই মানে সাইকোসিস ডিজিজটাকে বোঝানো হয়। সো ওই ডিজিজের সাথে সাথে এটা কি করছে, অ্যান্টি ডিপ্রেসেন্ট হিসেবে এটা কাজ করে। পরবর্তীতে এটা টিসিএ বা ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্ট হিসেবে ব্যবহার করা হয়। তারপর ক্লোরপ্রোমাজিন, এটা হচ্ছে একটা অ্যান্টিহিস্টামিন হিসেবে ব্যবহার করা হতো। ঠিক আছে, অ্যান্টিহিস্টামিন ফর প্রিভেন্টিং সার্জিক্যাল শক
যাতে রিমুভ করা যায় বা প্রিভেন্ট করা যায়। কিন্তু পরবর্তীতে এটা দেখা গেল কি এটা হচ্ছে আমাদের ব্রেইনে ট্রাঙ্কুলাইজিং ইফেক্ট আছে, মানে কি ব্রেইনটাকে কাম এন্ড রিল্যাক্স করে দিচ্ছে। পরবর্তীতে এটা সিজোফ্রেনিয়া পেশেন্টদের জন্য নিউরোলেপটিক ড্রাগ বা মেজর ট্রাঙ্কুলাইজার হিসেবে করা হয়। বুঝতে পারছো? তো এরকম আরো অনেকগুলো উদাহরণ আছে, এগুলো তোমরা বই থেকে পড়ে নিতে পারো। আচ্ছা, আমরা কি আজকে এই পর্যন্ত পড়বো নাকি পরবর্তীতে সামনে আগাবো? টপিক যাবে নেক্সট দিন আমরা শুধুমাত্র ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট অফ সিমেটিডিনটা যদি পড়ি তাহলে আমাদের শেষ। আমরা কি আর এই 2-3টা স্লাইড আছে এটা কি শেষ করব? কি বলো তোমরা? আর যেহেতু অনেক রাত হয়ে গেছে আমি আসলে জোরও করছি না, তোমরা যদি চাও আমি কন্টিনিউ করি, আদারওয়াইজ আমরা আজকে এখানে শেষ করব। আচ্ছা ঠিক আছে, তো অন্য সবারও কি একই মত? অন্য সবাই কথা বলো। অন্য কেউ কি আছে আসলে আমার সাথে? ওরা কি কেউ ক্লাস করছে? ম্যাম আছে, সবাই আছে। কি বলতে চাচ্ছ? ম্যাম আমার মনে হয় এ পর্যন্তই থাক।